তবে যেই মালটাকে নিয়ে কথা বলছি, আমি আদর করে অনেকে মাল বলি, মানে ভাই টাইপেরই মাল, ফারুক ভাই বা ফারুক মাল। ইউনূস সরকারের সময় একটা মাইর খাইছিল ভাই। আওয়ামী লীগ সরকারের সময় এরকম মাইর খায় নাই, একটা কঠিন মাইর খেয়েছিল এনসিপি নেতা কর্মীদের হাতে। তো সেই পুরান ঝালকি মিটালেন নাকি আসলে নতুন করে তথ্য দিলেন? তো এই তথ্যে নাহিদ এবং মাহফুজকে মুখ খুলতে হবে, আর যদি না খুলে তাহলে বুঝতে হবে যে তলে তলে টেম্পো আসলে এই নাহিদ মাহফুজটা বাজাচ্ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। তবে যেই মালটাকে নিয়ে কথা বলছি, আমি আদর করে অনেকে মাল বলি, মানে ভাই টাইপেরই মাল, ফারুক ভাই বা ফারুক মাল। ইউনূস সরকারের সময় একটা মাইর খাইছিল ভাই। আওয়ামী লীগ সরকারের সময় এরকম মাইর খায় নাই, একটা কঠিন মাইর খেয়েছিল এনসিপি নেতা কর্মীদের হাতে। তো সেই পুরান ঝালকি মিটালেন নাকি আসলে নতুন করে তথ্য দিলেন? তো এই তথ্যে নাহিদ এবং মাহফুজকে মুখ খুলতে হবে, আর যদি না খুলে তাহলে বুঝতে হবে যে তলে তলে টেম্পো আসলে এই নাহিদ মাহফুজটা বাজাচ্ছিল। আজকে আবার তারাই এত বড় বড় কথা বলে খোদ রাষ্ট্রপতিকে নিয়ে। কথা বলছে আমাদের এমপি নাহিদ এবং সরকারের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজকে নিয়ে। রাষ্ট্রপতিকে অপসারণ নিয়ে আমরা জুলাই যোদ্ধাদের বেশ কিছু অবস্থান দেখেছি, এমনকি প্রকাশ্যে তখন নাহিদ এবং মাহফুজ উপদেষ্টা পর্যায়ে ছিল, তো আসিফও ছিল। মাঠ পর্যায়ে যারা ছিল তারা বেশ কয়েকবার জামাত সহ অন্যান্য সমমনা দলগুলো রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে পুরো বাংলাদেশকে তোলপাড় করতে চাইছে। বিএনপিও শক্ত অবস্থানে ছিল। তো ওই মুহূর্তে কেন আসলে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়নি, এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আপনার ফারুক। তার যে বক্তব্য কালের কণ্ঠ প্রকাশিত পত্রিকার প্রতিবেদনটি বলছে যে রাষ্ট্রপতির অপসারণের আন্দোলন যেটা বড় আকার ধারণ করছিল, আমরা ভাবছিলাম যে পড়েই যাবে, সেই আন্দোলনকে থামাতে পেছন থেকে কল দিয়েছিল নাহিদ এবং মাহফুজ, অর্থাৎ তারাই রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয়নি। দর্শক, রাষ্ট্রপতিকে অপসারণের আন্দোলন থামাতে এনসিপির নাহিদ ইসলাম এবং মাহফুজ ইসলাম কয়েকবার না কয়েকশো বার কল দিয়েছিলেন বলে মন্তব্য গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং মুখপাত্র ফারুক হাসানের। আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে ফারুক বলছে যে রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি, আমরা বঙ্গভবনের সামনে গিয়েছি, এমনকি সারা বাংলাদেশ থেকে অনেক মানুষই সেইখানে গিয়েছিল। ওই সময় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু সবচেয়ে বড় বিরোধিতা করেছে। তো কি করছে? তার বক্তব্য, আমার ফোনে ওই সময়কার অ্যাডভাইজার নাহিদ এবং মাহফুজ আলম আমাকে অন্তত পক্ষে কয়েকশো বার ফোন দিয়েছেন, যাতে করে আমি ম্যানেজ করে বঙ্গভবনের সামনে যে আন্দোলন ছিল সেটাকে থামিয়ে দেই। তিনি আরো বলেন, তাহলে দেখেন নাহিদরা কিন্তু ওই সময় ক্ষমতায়, তারা ক্ষমতায় থাকা অবস্থায় চাইলে কিন্তু ওই সময় রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারতেন, কিন্তু তারা করেন নাই। কেন? তারা ক্ষমতার চিন্তাটা করেছেন। আর এখন এই যে রাষ্ট্রপতিকে সরানোর আন্দোলন নিয়ে নাহিদ ইসলামরা, মাহফুজরা বা এনসিপি ওয়াক আউট করছে বা বিভিন্ন ধরনের আন্দোলন আমরা প্রটেস্ট দেখছি, তো এখন কেন করছে? কারণ এখন সিস্টেমটা ডিফারেন্ট। তারা এখন তত্ত্বাবধায়ক সরকারের মতন প্রভাবশালী বা বিলাসবহুল লাইফ তাদের আর নাই, ক্ষমতায় বিএনপি সরকার আছে। তো রাষ্ট্রপতিকে অপসারণ যদি টার্গেট হতো, তাহলে কেন তারা যখন নিজেরা সরকার ছিলেন তখন রাষ্ট্রপতিকে সরানো হলো না? এখন বিএনপি সরকার নতুন ক্ষমতায় আসছে, বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, অথবা সরকারকে নতুন করে একটা চাপে ফেলার জন্য, অথবা রাষ্ট্রপতি আন্দোলনের ইস্যুটা এমন একটা আন্দোলন যেখানে জনগণের একটা বড় অংশকে কানেক্ট করা যাবে। আর ওই পারসেপশনটাকে মাথায় রেখে এনসিপি বা অন্য যারা আছেন, জামাতও আছে, তো জামাতের ভূমিকার একটু আলাদা, আমরা কথা বলছি এনসিপিকে নিয়ে, তারা এখন কেন ভাই উঠা পড়া লাগছেন? মেইন কারণ হচ্ছে এখন তারা সরকারের মধ্যে নাই। যদি সিস্টেম বাটে পড়ে তাদের কোনো সমস্যা নাই, সরকারে যারা আছে তারা বাটু করবে। তো এটাকে কেন্দ্র করে নাহিদ এবং মাহফুজের এই যে দ্বিমুখী চরিত্র, উইথ ডিউ রেসপেক্ট, আমাদের এমপি নাহিদ ইসলামকে এই বক্তব্যের পাল্টা জবাব দেওয়া উচিত। নয়তো আমরা ভাববো যে তলে তলে আপনারা
টেম্পু বাজাইছেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে আজকের দিনে এসে বাংলাদেশের মানুষের মধ্যে নানান ধরনের পারসেপশন তৈরি হচ্ছে যে এই সরকারটি কতটা স্পষ্টভাবে রাষ্ট্র চালিয়েছিল, প্রায় 21 লক্ষ কোটি টাকা ঋণ করেছিল, এছাড়াও আরো বেশ কিছু চুক্তি করেছিল, যে চুক্তিগুলো নিয়ে মানুষের মধ্যে ধোঁয়াশা এবং কুয়াশা রয়েছে। এই সরকার একদম শেষ দিকে বেশ কিছু চুক্তি করেছে যা এতটাই গোপনীয় ছিল যে খোদ ওই সরকারের যারা কি বলা হয় যে পার্ট ছিল, উপদেষ্টা ছিল, তারা নিজেরাও জানতো না। ইভেন যিনি যেই মন্ত্রণালয়ের দায়িত্বে তিনিও ঠিকমতো জানতেন না, এতটা গোপনীয়ভাবে ইউনূস সরকার ওনার কি বলা হয় যে প্রভুদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন কিছু বাণিজ্য চুক্তি করে গেলেন। চট্টগ্রামের বন্দর নিয়ে সারা বাংলাদেশে আলোচনা সমালোচনা হয়েছে, কারণ এটা প্রকাশ্যে ছিল। এবার আসুন, এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা আমাদের যিনি ছিলেন ফরিদা আক্তার, তিনি ডক্টর ইউনূসের স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কিছু তথ্য জনগণের সামনে উপস্থাপন করেছেন। আমরা যারা বলি রাজনীতিবিদরা খারাপ, এটা সেটা, তো ডক্টর ইউনূস সরকার পুরাটাই তো নন পলিটিক্যাল একটা গভর্নমেন্ট ছিলেন। তো তারা কতটুকু ভালো কাজ করে গেছে? অনেক কাজ ভালো করছে, কিন্তু কি পরিমাণ গোপন চুক্তি করছে, আর যেখানেই গোপনীয়তা সেখানেই কিন্তু ধান্দার একটা আভাস আমরা পাই। কথা বলছি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে। এই চুক্তি নিয়ে গেল 2 থেকে 3 দিন সোশ্যাল মিডিয়াতে তোলপাড় যে ডক্টর ইউনূস যাবার কয়েকদিন আগে, নির্বাচনের কয়েকদিন আগে বেশ কিছু চুক্তি গণহারে করে গেছে। আর যেহেতু তার বড় একটা ইনভেস্টমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, এবং কি মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে ইউনূস সরকার 18 মাস ক্ষমতায় থাকতে আমেরিকাকে এক ধরনের আব্বাড়াইকা এই চুক্তিগুলো করে ফেলছে। দর্শক, আপনার যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির আওতায় সস্তায় মাংস, পোলট্রি এবং অন্যান্য প্রাণীজ পণ্য আমদানির একটা চুক্তি হয়েছে। আর এই চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকারের যিনি সাবেক মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, তিনি আজকে ডক্টর ইউনূস সরকারকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তো তখন কেন করেননি? কারণ সরকারের ভিতরে একটা ভূত ছিল, যে ভূতকে সবাই হয়তো ভয় পেত। তিনি বলছেন যে শেষ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন চুক্তির বিরুদ্ধে লড়াই করেছি, সরকারের ভেতরে থেকেও আমরা এই সকল চুক্তি ঠেকাইতে পারিনি। তাহলে ডক্টর ইউনূসের গোড়াটা কোথায় ছিল যে সরকারের ভিতর যারা, তারাই চুক্তি ঠেকাইতে পারল না? উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কোথায় ছিলেন? উপদেষ্টা মাহফুজ আলম কোথায় ছিলেন? সরকারের ভেতরের এই তথ্যগুলো কেন আমরা আসলে জানতে পারলাম না? গতকালকে রাজধানীর পান্থপথে ঢাকায় স্ট্রিম কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট, ক্যাবের 13 দফা, জনপ্রত্যাশা নামক একটা প্রোগ্রামে এ সকল বক্তব্য দিয়েছেন তিনি। চুক্তির গোপনীয়তার সমালোচনা করে তিনি বলছেন, নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এই চুক্তিটা আসলে আমরা দেখছি, কিন্তু এটা একটা প্রক্রিয়া ছিল। একটি দেশের সঙ্গে আরেকটি দেশের চুক্তি হচ্ছে, সেখানে আমরা গোপন রাখার কথা মেনে নিয়ে এই ধরনের কাজ করেছি। এমনকি সরকারের ভেতরেও যারা ছিল তারা সবটুকু জানতে পারেনি। এটা তো হতে পারে না। তো তার বক্তব্য হচ্ছে, দেশীয় খামারিদের সুরক্ষা, জনস্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনা করে আপনার এই উদ্যোগ বা এই চুক্তিকে আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু তার কথা কেউই পাত্তা দেয়নি। এমনকি 2025 সালের জুনে বাণিজ্য মন্ত্রণালয় আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্র থেকে মাংস, পোলট্রির বাচ্চা, ক্যাটফিশ, নারীভুড়ি আমদানির বিষয়ে আপনার অনুমোদন দেয়। কিন্তু এইসব পণ্য আমদানির ক্ষেত্রে দেশের জনস্বাস্থ্যের ঝুঁকি, প্রাণী স্বাস্থ্যের ঝুঁকি, বিশেষ করে জৈনটিক রোগের সম্ভাবনা, মানে অনেক কিছু যেগুলো আসলে এখানে আলোচনার বিষয় ছিল। তো ওনার বক্তব্য হচ্ছে যে আমরা দেখলাম চুক্তি হয়ে গেল, আর ওখানে যেটা আছে এটাই মানতে হবে। তো ডক্টর ইউনূস কেন আসলে বুঝে শুনে বাংলাদেশের জনগণের এই স্বাস্থ্য ঝুঁকি ফেলে গেলেন? কেন 20 কোটি মানুষকে বিপদে ফেলে গেলেন? কেন এতগুলো প্রাণীকেও বিপদে ফেলে গেলেন? এই প্রশ্নের জবাব ডক্টর ইউনূসের কাছে বর্তমান ক্ষমতাসীন সরকার আসলে কি চাওয়ার সাহস রাখেন? যদি রেখেই থাকেন, তাহলে যেহেতু উনি আমাদের সাবেক প্রাণী সম্পদ উপদেষ্টা, মৎস্য উপদেষ্টা, নিজে এই অভিযোগ তুলেছেন, সেটার ব্যাপারে ডক্টর ইউনূস সরকারকে জবাবদিহিতার আওতায় কে আনবে? প্রশ্ন থেকে গেল। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।